প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সমসাময়িক প্রসঙ্গ ফেসবুক লাইভে। আমাদের সাথে আজকে বর্তমান করোনা পরিস্থিতি এবং কঠোর লকডাউন নিয়ে আলোচনার জন্য সরাসরি সংযুক্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব আজবার আলী শেখ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল গনি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। বর্তমান করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার যার ফলশ্রুতিতে লকডাউনে যেতে বাধ্য হয়েছে সরকার। বর্তমান করোনা পরিস্থিতির কি অবস্থা, এ বিষয়ে আমরা কথা বলবো ডক্টর হিমাংশু লাল রায়ের সাথে। ডক্টর হিমাংশু লাল রায়, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, বর্তমান আমি বাংলা বিউ আজকের যে আয়োজিত যে অনুষ্ঠান সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এবং আজকের যে আলোচ্য বিষয় যে বর্তমান চলমান যে করোনা পরিস্থিতি, সেটার উপরে আমরা আসলে আলোচনা করতে বসছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিউ কর্তৃপক্ষকে এবং আজকে আমার সাথে উপস্থিত যে অতিথিবৃন্দ আছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ফেসবুকে যারা লাইভে কানেক্টেড হয়েছেন সকল দর্শক শ্রোতাকে। আসলে আমরা একটা কঠিন সময় পার করছি, শুধু যে বাংলাদেশ তাই নয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বা গ্লোবাল একটা প্যান্ডেমিক। এটা হয়তো এক এক সময় তার রূপ বদলাচ্ছে, এক একটা জিওগ্রাফিক্যাল অঞ্চলে এক একবার এক এক ধরনের আসছে এবং সেটাতে ইনফেক্টিভিটি রেট একরকম হচ্ছে, আবার সেটা কমে যাচ্ছে, আবার হয়তো এটা বেড়ে যাচ্ছে এবং এইভাবে কিন্তু সাইক্লিক অর্ডারে চক্রাকারে কিন্তু সেটা অনেকটাই ঘূর্ণায়মান অবস্থা আছে। তো আমরা যে ঘনবসতিপূর্ণ একটা দেশে বসবাস করছি, আমাদের দেশে আমাদের এই ঘনবসতির জন্য যদি এখন যে হারে করোনা সংক্রমণ ঘটছে, সেটা যদি যে ঊর্ধ্বগতিতে চলমান অবস্থায় আছে সেটা যদি আরো ইনক্রিজ করে বা আরো যদি বাড়ে, তাহলে আসলে আমরা হয়তো একটা ভয়াবহ পরিস্থিতির দিকে হয়তো এগিয়ে যাচ্ছি। কিন্তু আমি আশাবাদী মানুষ, আমি সব সময় আশার কথাই বলতে চাই, কারণ আমরা প্রথম ওয়েভ গত মার্চ থেকে যেটা শুরু হয়েছিল সেটাও আমরা দেখেছি। এরপরে আমরা নতুন করে আবার এই বছরের মার্চ মাস থেকে একইভাবে দ্বিতীয় সংক্রমণের যে ধাক্কা সেটাও শুরুতে আমরা দেখেছি এবং এখন যেটা রাইজ হচ্ছে এটাকে আমি তৃতীয় ধাপ বলবো আর কি, এবং তৃতীয় ধাপের সংক্রমণে বলতে আমরা এখন আছি। এবং এই তৃতীয় ধাপে এসে যে ভাইরাসটা সংক্রমণ ঘটাচ্ছে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা এখন নতুন ভাবে যেটা জানা গিয়েছে সেটা অ্যাবাউট 80% মতো হলো শুধুমাত্র ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা ডেল্টা ভেরিয়েন্ট নামে আখ্যায়িত হয়েছে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। সেই ডেল্টা ভেরিয়েন্টে কিন্তু এখন সংক্রমণ ঘটাচ্ছে মূলত। এই ভেরিয়েন্টের বা এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বা সক্ষমতা প্রথম ধাপের যে করোনা ভাইরাস ছিল তার থেকে অনেক গুণ বেশি। এবং আমরা আগে অনেকভাবে শুনে আসছিলাম যে সামাজিক ডিস্টেন্সিং বা যদি একটা নির্দিষ্ট দূরত্বে আমরা বজায় রেখে যদি নিজের সুরক্ষা নিয়ে চলাফেরা করতে পারি এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি তাহলে হয়তো আমরা সুরক্ষিত থাকব। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে আমি প্রথমেই বলতাম, এখনো বলছি যে করোনাকে এরকম ডিস্টেন্স দিয়ে মাপার কোনো সুযোগ নাই। সোজা কথা হলো করোনা ইজ এ এয়ারবোর্ন ডিজিজ, বাতাসে তার ভাইরাস গুলা ঘুরে বেড়াচ্ছে এবং যারই মাউথটা ওপেন পাবে, যারই নোজটা ওপেন পাবে, যেহেতু এটা নাজাল রুট দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে শ্বাসের সাথে, যার নাককে সে খোলা পাবে উনি যখন শ্বাস নেবেন তখনই বাতাস থেকে উনি সেই ভাইরাসকে গ্রহণ করবেন এবং উনি ইনফেক্টেড হবেন কি হবেন না এটা নির্ভর করবে উনার নিজের যে ফিজিক্যাল যে ইমিউনিটি আমরা বলি, নেচার প্রদত্ত, সেটার উপরে, অথবা উনি ভ্যাকসিন নিয়েছেন কিনা, সেই ভ্যাকসিন নেওয়ার পরে যে ওনার
যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে শরীরে সেটার উপরে। হ্যাঁ, কিন্তু ভ্যাকসিন নিলে যে উনি ইনফেক্টেড হবেন না সেটা কিন্তু নয়। ভ্যাকসিন নিলেও উনি ইনফেক্টেড হতে পারেন, কিন্তু এক্ষেত্রে হয়তো সংক্রমণের কারণে ওনার উপসর্গগুলা মাইল্ডার ফর্মে হবে, হয়তো উনি মৃত্যুর ঝুঁকির দিকে হয়তো ধাবিত হবেন না। কিন্তু যারা ভ্যাকসিন নেন নাই ওনারা যদি ইনফেক্টেড হন এবং ওনার যদি অন্যান্য শারীরিক অসুস্থতা থাকে, তাহলে উনি যে সিভিয়ারিটির দিকে যাবেন না সেটা নিশ্চিত করে বলা খুবই কষ্টের বিষয়। তবে আমি যেটা এখন দেখতে পাচ্ছি, আমরা যতই প্রচার প্রচারণা করি না কেন, আমরা যতই বলি না কেন, কেন জানি মানুষ এই সহজ কথাগুলা সহজভাবে বুঝতে চাচ্ছেন না। এবারের বিপদের সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো যে এবার কিন্তু তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হয়েছে বর্ডার বেল্ট থেকে, এবং সেটা প্রধানত উত্তরাঞ্চল থেকে, এবং সেই উত্তরাঞ্চল পেরিফেরি থেকে কিন্তু এখন সেন্টারের দিকে সেটা আসছে। এখন আমরা গত 2 দিনে দেখতে পাচ্ছি যে ঢাকাতেও সংক্রমণের হার সেই খুলনা রাজশাহীর কাছাকাছি চলে গিয়েছে, অর্থাৎ কেন্দ্র পর্যন্ত চলে আসছে। এখন কেন্দ্র থেকে কিন্তু পুরো বাংলাদেশে সেটা ট্রান্সমিটেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা উত্তর পূর্বের যে অংশে আমরা বসবাস করছি, সিলেট জেলা, আমরা হয়তো এখনো সেই পরিমাণে সেই মাত্রায় সংক্রমণ আমাদের ঘটছে না, কিন্তু আমাদের কিন্তু সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এখন আমরা যেহেতু সেন্ট্রালের সাথে খুব বেশি কানেক্টেড বিভিন্নভাবে, সেই কারণে আমরা যে ইনফেক্টেড হব না বা আমাদের এখানে যে সংক্রমণের হার বাড়বে না সেটা বলা খুবই মুশকিল। তবে আমি এটা নেচারকে ধন্যবাদ জানাই এই কারণেই যে ন্যাচারাল ইমিউনিটি আমাদের এই সাবকন্টিনেন্টের পিপলের মধ্যে থাকার কারণেই বোধহয় আমরা এত মারাত্মক ভাবে আক্রান্ত হচ্ছি না। আমি এই কথা বলে আপাতত শেষ করতে চাই। তবে একটা কথা আমি বলবো যে যতই আমরা আলোচনা করি না কেন, এখন যে পর্যায়ে করোনা আছে, লকডাউন দিয়ে আপনি বা অন্য কোনো বিষয়ে করে আপনি কতটুকু করা যাবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ ব্যক্তি যদি নিজে তাকে সুরক্ষিত না রাখতে চায় তাহলে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে সে বসবাস করবে। সে ইভেন ঘরেও যদি থাকে সেখানেও সে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। আমি আপাতত এর বেশি বলতে চাই না। আর যদি আপনারা অন্য কোনো প্রসঙ্গে আমাকে বলতে বলেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে একটু আলোকপাত করতে। ধন্যবাদ। আপনি তখন আমাদের তখন আবার আসবো আপনার কাছে, জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল গনি জি। যে কথা বলছিলেন ডক্টর হিমাংশু লাল, যে লকডাউনের মধ্যেও এখন কতটা নিরাপদ সেটা প্রশ্ন সাপেক্ষ। তো গত বছর লকডাউন হলো, মাঝখানে লকডাউন ছিল, আবার লকডাউনে কি সমাধান সম্ভব, এবং বারবার লকডাউনে সামাজিকভাবে কি প্রতিক্রিয়া হবে বা মানুষের চলাচল জীবনযাপন কতটুকু প্রভাবিত করবে? শুভ সন্ধ্যা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো বাংলা ভিউ টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, আর সাথে আমাদের দুজন বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ যারা কোভিড নিয়ে তাদের ফিল্ডে কাজ করছেন, তাদেরকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে বাংলা ভিউ এর যারা শ্রোতা মণ্ডলী এবং যারা দেখছেন আজকের এই প্রোগ্রাম, সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি করা হয়েছে, তো এখন লকডাউন এবং বারবার লকডাউনের বিষয়টি আমরা কিভাবে দেখছি, সামাজিকভাবে মানুষ কিভাবে দেখছে, হয়তো এরকম একটি বিষয়কে আমরা সামনে আনা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হিমাংশুলাল রায়কে। উনি অত্যন্ত চমৎকার ভাবে, খুব সাধারণ মানে সিম্পলি আমাদের যে গত 1.5 বছরের এক্সপিরিয়েন্স বৈশ্বিক ভাবে, জাতীয় ভাবে এবং লোকাল কনটেক্সটে বা রিজিওনাল কনটেক্সটে যেভাবে উনি ব্যাখ্যাটা করেছেন এবং
করোনা ঝুঁকির যে সম্ভাব্যতা সম্পর্কে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি যেটা বলি যে আমাদের সাধারণভাবে আমরা খুব বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ না, কিন্তু আমাদের মানে মানুষ সম্পর্কে এবং মানুষের আহ সামাজিক জীবন যেভাবে চলে এবং যেভাবে চালিত হয় এবং যেভাবে চলছে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নতুন যেসব বিষয় উদ্ভাবন হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছু নতুন ধারণাবলী আমাদের জন্ম নিয়েছে এবং সেসব জিনিসগুলো আমরা নতুন ভাবে এক্সপিরিয়েন্স করতেছি। আমি সেই জিনিসগুলোকে একটু তুলে ধরতে চাই। তো আমি প্রথমে যেটা বলি যে লকডাউন কেন, তো এই প্যান্ডেমিক পরিস্থিতি যেমন বৈশ্বিক ভাবে আছে এবং আমাদের জাতীয় পর্যায়ে আছে, বারবার লকডাউন আসছে এবং লকডাউনের যে কর্মকাণ্ড, আমরা যে রেজাল্ট, যে তার অ্যাকশন এবং যে রেজাল্ট, এই জিনিসটা আমি একটু বলতে চাই। সেক্ষেত্রে আমি বলি যে খুব সঙ্গত কারণেই জাতীয়ভাবে আমাদের লকডাউন করতে হয়েছে এবং আমি মনে করি যে বর্তমান বাংলাদেশ সরকার যথেষ্ট ধৈর্যের সাথে এবং পর্যবেক্ষণের সাথে তাদের করোনা পরিস্থিতিকে মোকাবেলার জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে স্বাভাবিকভাবে। এখন প্রশ্নটি হলো যে এই যে লকডাউন পরিস্থিতি আমরা বারবার কেন এক্সপেরিয়েন্স করতেছি, কেন আসতেছি? হয়তো মানুষের ভিতরে ভিন্নতা আছে। আমাদের নিজেদেরও মাঝে মাঝে মনে হয় যে দেশে যে পরিস্থিতি চলছে এবং বৈশ্বিকভাবে যে পরিস্থিতি চলছে, সেগুলো আদৌ কোনো বিকল্প আছে কিনা। আমরা যদি একটু যেসব দেশগুলো সিভিয়ারলি, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, আমেরিকা এবং গত বছর তারা এই করোনা পরিস্থিতি তারা এক্সপিরিয়েন্স করেছে, চায়না প্রথম দিকে এক্সপিরিয়েন্স করেছে এবং অতি সম্প্রতি ভারত এক্সপিরিয়েন্স করেছে এবং তার একটি অবশেষ অংশ আমাদের দেশে কিন্তু আসলে এটা ঢেউয়ের মতো চলে আসছে। তো এই পরিস্থিতি আমাদের জন্য মোটেও সুখকর নয় এবং আমি বলবো যে এটা অত্যন্ত একটি মানে শঙ্কাজনক বা অ্যালার্মিং একটি বিষয় হিসেবে আমাদের দেশের জন্য আসছে। তো লকডাউন আলটিমেটলি কোনো সমস্যার সমাধান নয়, সম্পূর্ণ সমস্যার সমাধান নয়। কিন্তু প্রশ্নটা হলো যে সামগ্রিকভাবে আমরা ব্যক্তি বিশেষের চিন্তার উপর দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জাতীয়ভাবে এবং সামাজিকভাবে বিষয়টি চিন্তা করতে হয়। এবং সেক্ষেত্রে জাতীয় দায়িত্ব থেকে হয়তো সরকার বিভিন্ন সময় এই লকডাউন দিচ্ছে। এখন প্রশ্নটা হলো যে আমাদের এই যে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় মানুষ এবং বিভিন্ন যেসব স্তরে মানুষ বসবাস করে, যেমন মানুষ হায়ার লেভেলে বসবাস করে, মানুষ গ্রামে বসবাস করে, শহরে বসবাস করে, মানুষ ধনী পরিবারে বসবাস করে, তারপরে মধ্য শ্রেণী বসবাস করে, নিম্ন শ্রেণী মানুষ, বিভিন্ন ভাবে কিন্তু এগুলো মানুষ বসবাস করে এবং ইন্টারাকশন করে। এখন প্রশ্নটি হলো যে লকডাউন সবার জন্যই, কারণ এটা যেহেতু প্যান্ডামিক এবং এখানে কোনো প্যান্ডামিকের জন্য জাতি, বর্ণ, ধর্ম, ব্যক্তির কোনো যেহেতু কোনো নির্বিচারে এটা ঘটতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা মনে করি যে লকডাউন হচ্ছে যে প্রাথমিক একটি প্রচেষ্টা, যে প্রচেষ্টার ভিতর দিয়ে আসলে এটাকে রিডিউস করার একটি প্রক্রিয়া শুরু করে। তো জাতীয়ভাবে এটার বিকল্প হয়তো খুঁজে বের করতে হবে। সেই বিকল্পগুলো সম্পর্কে আমরা কিছু কিছু জানি। একটি বিকল্প হলো যে গত 1.5 বছরের যে এক্সপিরিয়েন্স আমরা সারা বিশ্ব থেকে অর্জন করেছি, আমরা যদি একটু লক্ষ্য করি যে ইউরোপীয় দেশগুলোতে যেখানে খুবই সিভিয়ারলি, ইংল্যান্ড, ইটালি, স্পেন, জার্মানি, এসব দেশগুলোতে সিভিয়ারলি যেমন আক্রান্ত হয়েছিল এবং সেসব দেশে গত 1-2 মাসের আমরা যে রেকর্ড আমরা দেখছি, সেই রেকর্ড গুলোতে সেখানে কিন্তু আসলে, এবং আমেরিকাতে, যেখানে কিন্তু আসলে রেটটা, বিশেষ করে সংক্রমণের হার অনেক কমে গেছে। আমরা দেখেছি যে এইসব দেশে মোটামুটি 12 থেকে 18 বছরের ঊর্ধ্বে যেসব জনগোষ্ঠী আসে, সেই জনগোষ্ঠীর প্রায় 80 থেকে 90% সেখানে ভ্যাকসিনেটেড হয়েছে। তো দ্যাটস ওয়াই তারা মোটামুটি ওভারকাম করতে পারছে একটা ফেজ। আমাদের এই বিকল্পটি ছাড়া আসলে একটি পার্মানেন্ট না হলেও মোটামুটি একটি পার্মানেন্ট নিশ্চিত একটি সলিউশন, একটা সার্টেন সলিউশনের জন্য আসলে ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই। তো সেই প্রক্রিয়াটি আমাদের দেশে আমরা মনে করেছিলাম যে গত বছর শেষের দিকে যখন ভ্যাকসিনেশন শুরু হয়েছিল এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিনেশনটি খুব ভালোভাবে কাজ করেছে মার্চ পর্যন্ত। তারপরে ওয়ার্ল্ড পলিটিক্সে বিভিন্ন ভাবে যে ভ্যাকসিনেশনের যে পলিটিক্সটা শুরু হয়েছে,
এবং সেটা একটা ক্রাইসিস আন্তর্জাতিকভাবে ধনী দেশগুলো তৈরি করার চেষ্টা করতেছে, যার একটি মানে ফলশ্রুতিতে আমরা আসলে ব্যাকওয়ার্ডে পড়ে গেছি এবং আমাদের সত্যিকার অর্থে যে ভ্যাকসিন কূটনীতির যে সফলতা, সেই সফলতাটা আমরা আসলে সম্পূর্ণভাবে ঘরে তুলতে পারি না। এই প্রেক্ষিতে এখন প্রশ্নটা হলো যে আমাদের জাতীয়ভাবে কি করা দরকার এখন। যেহেতু ভ্যাকসিনেশনের বিকল্প, অন্য কোনো বিকল্প আপাতত সম্ভব নয়, সেই কারণে আমাদের লকডাউনের মতো সাময়িক বিষয়গুলো আনতে হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আর এখন যেটা আমাদের হিমাংশু আহ রায় উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমরা যে ঢেউটা ইন্ডিয়া থেকে আসছে এবং যেটা ডেল্টা ডেল্টা বা ডেল্টা প্লাস ভেরিয়েন্ট হিসেবে আসছে, এইটার সংক্রমণের যে স্পিড, সেই সংক্রমণের স্পিডটা অনেক হাই এবং মরবিডিটিও কিন্তু অনেক হাই। তো সেই কারণে আমাদের আশঙ্কার কারণ রয়েছে, আমরা ঘন বসতিপূর্ণ দেশ, ব্যাকওয়ার্ড মানুষের জীবনযাত্রা ব্যাকওয়ার্ডনেস আছে। তো সেই প্রেক্ষিতে আমাদের যেটা করণীয় কাজ, আমি মনে করি এই সমস্ত বিষয় বিবেচনা করে দুই দিক থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একটা হলো সরকারের পর্যায় থেকে আরো বেশি মাত্রায় সক্রিয় হতে হবে, যে আমাদের ভ্যাকসিনেশনটা কত দ্রুত, কত বেশি মাত্রায় আমরা কত স্বল্পতম সময়ে করতে পারি, সেই ব্যাপারে আমরা আরো বেশি সরকারকে জন আমাদের দেশ বিশেষ করে মানুষ তো আছে, কিন্তু সরকারকে এই দায়িত্বটি খুব ভালোভাবে পালন করার জন্য আমার পক্ষ থেকে আমি মনে করি এটি খুব করা দরকার। আর দ্বিতীয় বিষয়টি হলো যে আমি খুবই হতাশ যে বাংলাদেশের মানুষ গত 1.5 বছরে মানে আমরা যদি বাজারে যাই, আমরা যদি রাস্তায় যাই, আমরা যদি বিভিন্ন জায়গায় যাই, তো এখানে করোনার যে প্রাথমিক যে সাবধানতা, অর্থাৎ স্বাস্থ্যবিধি, আমরা যেটা ওয়ার্ল্ডে রিকগনাইজড যে স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধিটা সবাই জানার পরেও মেনে চলছে না এবং ব্যাপকভাবেই মেনে চলছে না। আমরা বাজারে যদি যাই দেখি কোথাও 70-80% মানুষই আসলে স্বাস্থ্যবিধির বাইরে রয়েছে এবং তারা স্বেচ্ছায় এই কাজটি করছে। এটা অত্যন্ত দুঃখজনক। জাতি হিসেবে আমাদের এই যে অবহেলা করছি, এটার হয়তো মাসুল আমাদের আরো বেশি সামাজিকভাবে দিতে হবে কিনা আমি জানি না, সেটা যেন না দিতে হয় এটি কামনা করি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই সচেতনতার জন্য দরকার হলে কিছু কিছু ক্ষেত্রে আহ প্রশাসনিক জায়গা থেকে এটাকে বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আরো বেশি সক্রিয় হওয়া দরকার। দরকার হলে সেখানে আমি বল প্রয়োগের কথা বলছি না, কিন্তু সামান্য হলেও মানুষকে যেন একটু এই পরিস্থিতির ভিতরে যাতে ঢোকানো যায় সে ব্যাপারে যেন সরকার চিন্তা ভাবনা করবেন। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসনিক জায়গায় এবং যেসব এই পরিস্থিতির কারণে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে যেসব উইং গুলো এখন নিষ্ক্রিয় হয়ে রয়েছে, সেসব উইং গুলোকে যেন কাজে লাগাতে পারে সরকার, সেই জায়গাটাও আমি আহ্বান জানাচ্ছি করার জন্য। আর এই করোনা পরিস্থিতির আমরা জানি না যে আমার আমার একটু অ্যান্টিসিপেশন যে এই পরিস্থিতিটা সামনে আমরা যে এই লকডাউনটা করছি এরপরে আরো হয়তো করতে হবে, কারণ এই ভ্যারিয়েন্টটা যেটা আসছে এটা আমাদের গত বছরের এক্সপিরিয়েন্স থেকে একটু ভিন্ন এবং এটি আমাদের দেশে যেহেতু গ্রাম থেকে শুরু হয়েছে, রুরাল অঞ্চল থেকে এবং শহরের দিকে আসছে, যেটা ডক্টর হিমাংশু লাল রায় উনি দাদা বলছেন। তো আমিও এটার সাথে একমত এবং এইটা যদি গ্রামে ছড়ায়, আমাদের সমস্যাটা হলো যে শহরে যারা চিকিৎসা নিয়েছে এতদিন, যাদের ক্লাস ক্যারেক্টারটা ছিল যেটা হচ্ছে যে মোটামুটি উচ্চবিত্ত শ্রেণী, এবং তারা কিন্তু বেশিরভাগ পেয়েছে, অ্যাক্সেসটা পেয়েছে চিকিৎসায়। কিন্তু গ্রামের মানুষের যে অ্যাক্সেসটা সেটা চিকিৎসায় কতটা পাবে, এবং ঢাকার বাইরে বা বড় সিটিগুলোর কয়েকটার বাইরে কোথাও যে এই করোনার চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে আসলে ব্যবস্থাপনা আছে কিনা সেটা নিয়ে আমি খুব শঙ্কিত। এবং মানুষের ভিতরে, গ্রামের মানুষের ভিতরে বা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের ভিতরে এই হসপিটাল, তারপরে চিকিৎসা ব্যয়, এসব বিষয়ে তাদের ভিতরে কিন্তু আসলে এক ধরনের কাজ করে, এক ধরনের শৈথিলতা কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি সত্যি ভয়াবহ এই ভেরিয়েন্টটি, তাহলে এটার ফলাফল আমরা জানি না যে কতদূর পর্যন্ত যাবে, আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে। এই প্রেক্ষিতে লকডাউনের মতো একটি বিষয় আমরা হয়তো কঠোর কষ্ট হয়, মানে মানুষের আনএমপ্লয়মেন্টের ব্যাপার তৈরি হয়, প্রতিদিন মানুষের রুটি রুজির ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের উপরে খুবই নেগেটিভলি এফেক্ট করতেছে। কিন্তু এই জায়গাটায় কাজ করার মতো পরিস্থিতি রয়েছে, আমি পরবর্তীতে বলবো। তো এখন প্রাথমিকভাবে জিনিসগুলো আমি তুলে ধরছি।
আর এই জিনিসটাও আমাদেরকে চিন্তা ভাবনার ভিতরে, পলিসি প্ল্যানিং এর ভিতরে আনতে হবে। আর বিশেষ করে যদি এই ডেল্টা ভেরিয়েন্টটা সত্যি ছড়িয়ে যায়, তাহলে এটার টাইমটা নিবে আরেকটু বেশি এবং এটা ওয়াইড আকারে হবে বলে আমার আশঙ্কা। তো সেই ক্ষেত্রে আমাদের শুধু লকডাউন নয়, এবং চিকিৎসা ব্যবস্থাপনাটি আরেকটু ডিসেন্ট্রালাইজেশন করা যায় কিনা সরকারের কাছে, এটি আমাদের একটু ব্যাপার, চাওয়ার ব্যাপার আর কি। আর যেটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন মানে বিভিন্ন মানুষ, দুইটা তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, মধ্য শ্রেণী এবং মিডল ক্লাস না হলেও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর আয় কমছে। তারপরে আনএমপ্লয়মেন্ট বাড়ছে এবং নতুন কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না। নতুন যারা বিভিন্ন শিক্ষিত বেকারের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তো বসে আছে, এটা নিয়ে আমি পরে একটু আলাপ করবো আরো বেশি। তো এই ভয়াবহ পরিস্থিতিতে আমি সংক্ষেপে বলি যে সেটা আমরা একটু আশঙ্কার ভিতরে আছি, এবং জাতীয়ত ভাবে আমরা আসলে সামনে কিন্তু আমাদের জন্য খারাপ সময়, বা আমাদের মানে যথেষ্ট চিন্তার ব্যাপার আছে, যে আমাদের আশঙ্কা করতেছি যে খারাপ কিছুর দিকে আমরা ধাবিত হচ্ছি কিনা। এটুকু বলে আমি আপাতত শেষ করছি, তো পরবর্তীতে আবার সুযোগ থাকলে বলবো। ধন্যবাদ। জনাব আজহার আলী শেখ, গত বছর লকডাউনে মোটামুটি শক্ত কঠোর লকডাউন হয়েছিল, মাঝখানে আবার নামমাত্র লকডাউন। আইনশৃঙ্খলা বাহিনী গত বছর লকডাউনে বেশ প্রশংসনীয় কাজ করেছিল, মানবিক কাজ করেছিল। তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে প্রচারণা, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রচারণা চালিয়েছিল। তো এবারের লকডাউন পালনে বা কার্যকরে পুলিশের ভূমিকা, সিলেটে বিশেষ করে সিলেটে আপনাদের প্রস্তুতি কেমন? এবারের লকডাউন কেমন হবে, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বাংলা বিউর সমসাময়িক বিষয় নিয়ে উপস্থাপক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব যারা হাজির হয়েছেন, তারা ইতিমধ্যে বলেছেন করোনা সম্পর্কে। এছাড়া যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো করোনা পরিস্থিতি নিয়ে যে সমসাময়িক যে বিষয়গুলো সরকার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এই বিষয়গুলো আমাদের সবার প্রয়োজনেই এবং জাতির সকলের প্রয়োজনেই এই বিষয়গুলো পদক্ষেপ নিচ্ছেন, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। গত বছর করোনা পরিস্থিতিতে লকডাউনের ক্ষেত্রে আমরা পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্যবৃন্দ আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এবং সর্বোচ্চ মেধা দিয়ে এবং পরিশ্রম দিয়ে আমরা সবাইকে সবার পাশে অন্যান্য বাহিনী সহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি সবার উপকারের স্বার্থেই। তো আমরা গতবারের অভিজ্ঞতাকে সামনে নিয়েই এবারও আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়েই আমরা সবার জন্য কাজ করে যাব। তো এক্ষেত্রে আমাদের কমিউনিটি পুলিশিং কাজ করছে, আমাদের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমাদের বিট পুলিশিং ইউনিট রয়েছে। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে যাতে আমাদের নিচের দিকে না যায় এবং আরো খারাপ পরিস্থিতির দিকে না যায়, তার জন্য আমরা জনগণকে সচেতন করব। আমাদের প্রচারণা অভিযান অব্যাহত থাকবে, এবং আমরা সরকারের যে সমস্ত যে নিয়ম নীতি এবং নির্দেশনা বিভিন্ন সময়ে আসবে এবং আসছে, সেগুলো আমরা জনগণকে অবহিত করব। আমাদের এই যে কঠোরতা বা লকডাউনের বিষয়ে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করার যে কারণ, এটা আমাদের সবার উপকারের জন্যই, এবং আমরা সবাই ভালো থাকার জন্যই আমরা সবার কাছে সহযোগিতা চাইবো। যারা আছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাই আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমরা যাতে আমরা যেমন ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে, সেই আশাবাদ সামনে নিয়েই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। জনাব হিমাংশু লাল রয়, বর্তমানে সিলেটে করোনা পরিস্থিতি, আপনি যেহেতু সিলেটে এমএজি ওসমানী মেডিকেলের দায়িত্বে আছেন, সিলেটে করোনা পরিস্থিতি কি অবস্থা, এবং আমাদের সিলেটে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বর্তমানে আমাদের কি অবস্থা, বা 2 সপ্তাহ লকডাউন হলে কি মোটামুটি আমরা সংখ্যামুক্ত হতে পারি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ এই দেশের জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এবং সবার সুস্থতা নিশ্চিত করার জন্য, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার এই মনস্তাত্ত্বিক দিক থেকে এই জিনিসগুলো চিন্তা করার জন্য। কিন্তু আমি আমার
অভিজ্ঞতা প্রসূত বা মনে করেন যে আমি যেহেতু একজন চিকিৎসক, সেই হিসাবে আমি কথাগুলোকে অন্যভাবে একটু বলতে চাই আর কি। যেমন লকডাউনের কালকে রাতে কিন্তু ঘোষণা হয়েছে যে আগামী সোমবার থেকে লকডাউন হবে। তো আমি লকডাউন প্রসঙ্গে বলবো দুইটা কথা। যে আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা আজবার সাহেব খুব ভালো করে জানেন, যে আজকে সিলেটে যে ট্রাফিক জ্যাম হচ্ছে, যে মানুষ হুড় করে শহর থেকে বেরিয়ে যাচ্ছে গ্রামে, অথবা কেউ বের হয়েছে এই লকডাউনের সময়ের জন্য ঘরের ওষুধপত্র জোগাড় করতে, খাবার দাবার বা শুকনো খাবার থেকে শুরু করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য। এখনো কিন্তু সিলেটে প্রচন্ড রকমের ট্রাফিক জ্যাম চলছে, এবং এটা কালকে রাতে থেকেই শুরু হয়েছে। এবং ঢাকাতে আপনারা টিভিতে আজকে দেখেছেন যে যানজট কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো মানুষ, আমরা লকডাউন ঘোষণা করব, মানুষ সেন্টার ছেড়ে পেরিফেরিতে যাবে, লকডাউন উইথড্র করব, আবার পেরিফেরি থেকে সেন্টারে আসবে। এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কিন্তু করোনা সংক্রমণকে থামিয়ে দেয় না, বরঞ্চ এটা উস্কে দেয়। যেখানে নিরাপত্তা ছিল, যেখানে করোনা সংক্রমণ অবস্থান ছিল না, সেখানেও কিন্তু নতুন করে করোনা সংক্রমণ ঘটার একটা সুযোগ তৈরি করে দেয়। তো লকডাউন ঘোষণা করার ক্ষেত্রে আমাদের, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এটা বলতে চাই যে লকডাউন ঘোষণা রাতে যদি 12টায় করা হয়, ওইটা যেন ওই সময় থেকে কার্যকর হয়, অর্থাৎ কেউ যেন ফার্দার মুভমেন্ট করতে না পারে। এবং এটা এভাবেই করা উচিত যে মুভমেন্ট টোটালি বন্ধ করে দেওয়া, আননেসেসারি রাস্তায় হেঁটে বেড়ানো, গাড়ি না নিয়েও যদি উনি ঘুরে বেড়ান, এটাকে লকডাউন বলা যায় না। আপনি কারো কিন্তু হাঁটা চলা রাস্তায় বন্ধ করা যায় না লকডাউনে। তো লকডাউন হলো, কিন্তু মানুষ রাস্তায় ঘোরাফেরা করলো, টং দোকানে বসে চা খেলো, দল বেঁধে গল্প করলো, কেউই কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা করলো না। তো লকডাউন দিয়ে লাভটা কি? অফিস আদালত বন্ধ করে লাভটা কি? আমার কথা হলো, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে করোনা সংক্রমণ যখন থেকে ঘটেছে, আমি এটা বুকে হাত দিয়ে বলি, একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি নিষ্ঠার সাথে, সততার সাথে, ধৈর্যের সাথে আমার কর্তব্য পালন করতে চেষ্টা করেছি। এবং আমি দেখেন, আমি মাস্ক পরে কিন্তু আপনার অনুষ্ঠানে যোগদান করেছি, এটা অন্য কোনো কারণে না, আমি আমার ঘরে বসেও মাস্ক পরে যোগদান করেছি। সেটার একটাই অর্থ, যে মানুষকে উৎসাহিত করা এই মাস্ক পরার জন্য। কারণ করোনা থেকে শুধুমাত্র মাস্ক পরাটাই তাকে সুরক্ষা দিতে পারে, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস। এই শুধু মাস্ক পরার কারণে একজন মানুষ 90% নিশ্চিত থাকতে পারে যে সে যদি সব নিয়ম কানুন মেনে এই মাস্কটুকু যদি পরে, এবং যতক্ষণ বাইরে থাকবে এই মাস্কটা যেন সে নাক থেকে না নামায়, না খুলে, সেই অবস্থা যদি সে মেনটেন করতে পারে, তাহলে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এটা নিশ্চিত করে বলতে পারি যে ওই লোক মোর দেন 90% প্রটেক্টেড থাকবে ফ্রম ইনফেকশন অফ করোনা। কারণ আমি এটা মেনটেন করি। আমি সকালে আমার ঘর থেকে যখন বের হয়ে যাই, যে মাস্ক পরি আমি, সেই মাস্ক আমি বাসায় এসে খুলি। এখন আমি যদি বাইরে 8 ঘন্টাও আমাকে কাজে ব্যস্ত থাকতে হয়, এই 8 ঘন্টাই কিন্তু এই মাস্কটা আমার মুখে পরা থাকে, এবং এটা আমি বাসায় এসে খুলি। এই নিয়মে আমি চলে আসছি। এবং আপনারা হয়তো অনেক জানেন, এখানে আসবার সাহেব আছেন, যে আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি এখন পর্যন্ত পিপি নামক বস্তু আমি পরি নাই, কিন্তু এই মাস্ক পরেই কিন্তু আমি একেবারে আমার করোনা রোগীদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছি, তাদেরকে দেখতে গিয়েছি, আমি শামসুদ্দিন হাসপাতালে আইসিইউতে ঘুরে বেরিয়েছি, সকল রোগীর খোঁজখবর নিয়েছি, এবং যেটা আমি সপ্তাহে অন্তত 3 দিন গিয়ে করে থাকি, আমার রুটিন একটা ওয়ার্কের মধ্যে। তো আমি এটা করি আমার কলিগদেরকে উৎসাহিত করার জন্য। এবং আমি স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলি, হাত ধোয়া, হাতে গ্লাভস পরা এবং শুধু মাস্ক পরা, এই দুইটা বিষয় দিয়ে আমি প্রটেক্টেড আছি এখন পর্যন্ত। যদিও আমি ভ্যাকসিন নিয়েছি, তারপরেও আমার একটা মনোবল আছে যে আমি যে স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলছি, আশা করি যে আমি করোনা ইনফেক্টেড হব না। কারণ আমি
মাস্ককে প্রাধান্য দিচ্ছি, কারণ আমার রুট অফ এন্ট্রিকে আমি ব্লক করার চেষ্টা করছি। যদি আমার ভীষণ কষ্ট হয় 8 ঘন্টা 9 ঘন্টা মাস্ক পরে থাকতে। এখন আসি আমি সিলেটের সংক্রমণের ব্যাপারে। সিলেটের সংক্রমণ খুব ধীরে ধীরে বাড়ছে এবং এটা ফ্ল্যাকচুয়েট করতেছে। একদিন যদি সংখ্যা বেশি আসে, তারপরের দিন কিন্তু সংখ্যাটা কিছু কম আসতেছে। এরকম একটা ফ্ল্যাকচুয়েশনের মধ্যে আমরা কিন্তু সিলেটে আছি, এবং সিলেটের সংক্রমণের হার এখনো কিন্তু 13-14% বেশি না, যে টেস্ট গুলো আমরা করছি তার মধ্য থেকে। মাঝে মাঝে হয়তো সেই সংখ্যা 18-19-এ চলে যাচ্ছে, কিন্তু এখনো আমি বলবো যে সিলেটের সংক্রমণের হার অনেক কম। কারণ যেহেতু আমি হসপিটালে কাজ করি, আমার শামসুদ্দিন আহমেদ হাসপাতাল যেহেতু করোনা ডেডিকেটেড হাসপাতাল, সেই হাসপাতালে আমার দৈনন্দিন রোগীর সংখ্যাই আমাকে জানান দেয় যে এই তল্লাটে বা সিলেট বিভাগ বা সিলেটের আশেপাশের জেলাগুলোতে সংক্রমণের হার কতটুকু এবং মানুষ কতটুকু সিভিয়ারিটিতে যাচ্ছে। আজকে শামসুদ্দিনে 90 জন রোগী ভর্তি আছে, ইনক্লুডিং আইসিইউ সহ। একটা আমাকে এই যে 90টা রোগী ভর্তি আছে বর্তমানে, সেটা আমাকে কিন্তু একটা বিপদ সংকেত জানাচ্ছে যে আমাকে নেক্সট চিন্তা কি করতে হবে, আমাকে কিভাবে নেক্সট প্রিপারেশনে যেতে হবে। কারণ এটা ইন্ডিকেট করে যে সিলেটে রোগীর সংখ্যা বাড়ছে এবং রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। আমি যোগ করতে চাচ্ছিলাম ডক্টর হিমাংশু লাল, আজ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা প্রায় 14,000-এর একটু বেশি এবং আক্রান্ত প্রায় 9 লাখ। তো ডেল্টা ভেরিয়েন্ট বা ভারতীয় ভেরিয়েন্ট যেটা, এটা আমাদের দেশে কতটুকু ভয়ঙ্কর বা কতটুকু ভয়ঙ্কর হতে পারে? আমি সিম্পলি আপনাকে একটা কথা বলি, আমরা যখন প্রথম করোনা যে ভাইরাসটা আমরা আমাদের দেশে সংক্রমিত হলো, এটা ছিল একটা প্রাইমারি ভেরিয়েন্ট, এবং সেটা মোস্ট লাইকলি, যদিও এটা কনফার্ম না, এটা কিন্তু এসেছে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে, এবং মোস্ট লাইকলি ইট ইজ ফ্রম ইটালি ফার্স্ট। এবং ইটালি থেকেই প্রথম আমাদের দেশে অনেক ইনফেক্টেড আমাদের প্রবাসী বন্ধুরা, ভাইয়েরা, আমাদের স্বজনরা এসেছিলেন, এবং তাদের মধ্যে থেকেই কিন্তু এটা ছড়িয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন যে ভেরিয়েন্ট আসছে সেটা কিন্তু অনেক মিউটেশনের পরে খুবই একটা কি বলবো আপনাকে, খুব শক্তিশালী একটা রূপ নিয়ে এসেছে। তার ইনফেক্টিভিটি রেট যেমন বেশি, তার মানুষকে বিপজ্জনক উপসর্গের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু বেশি। আগের ভেরিয়েন্ট যদি একজন ইনফেক্টেড লোক যদি আনপ্রোটেক্টেড থাকতো বা কেরিয়ার হতো, সে একজন থেকে 3 জনকে ছড়ানোর মতো ক্ষমতা তার ছিল। কিন্তু এখন যে ডেল্টা ভেরিয়েন্ট আসছে, সেটার ইনফেক্টিভিটি রেট কিন্তু তার চাইতেও অনেক গুণ বেশি, অর্থাৎ একজন থেকে 20 জন 30 জন পর্যন্ত সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে, এবং কেউ কেউ কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসক, কোনো রিসার্চার এরকম দাবিও করছেন যে এই ভেরিয়েন্ট হয়তো একজন থেকে 70 জনকেও ইনফেক্ট করতে পারে, যদি সেই লোকগুলার তার প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডেল্টা ভেরিয়েন্টের মানে ভয়াবহতা কতটুকু। তো সেই জন্য আমি যেটা বলছি সেটা হলো শুধু মানুষকে অভয় দেওয়া, মানুষকে ঠিকভাবে বিষয়গুলো বোঝানো যে আপনি ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হবেন না। এটা আপনার জীবনের ঝুঁকির ব্যাপার, আপনার জীবনের প্রশ্ন এই জায়গায় জড়িত। এখন আপনি এটা লকডাউন দিয়ে করবেন নাকি কারফিউ দিয়ে করবেন নাকি মানুষকে বুঝিয়ে করবেন, এটা হলো ব্যাপার। লকডাউন যে খুবই কার্যকরী কোনো ব্যবস্থাপনা, আমি এটা বিশ্বাস করি না। আমাদের লকডাউনের আগে আমরা সবাই যখন দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত খুব করে ইনফেক্টেড হচ্ছে একটা নতুন ভেরিয়েন্ট দিয়ে, এবং আমরা দেখলাম যে 10 দিনের মাথায় এটা পিকে উঠে গিয়েছে সংক্রমণের হারটা, যেখানে 2 লাখের বেশি, 2.5 লাখ পর্যন্ত, 2,45,000 পর্যন্ত পার ডে টেস্টেড কেসের মধ্যে ইনফেক্টিভিটি রেট ছিল, হার ছিল। তো আমরা সেখানে এটাই বলতে চাই যে এই ভেরিয়েন্ট যেহেতু আমাদের এখানে ঢুকেছে, তার আগেই কিন্তু আমাদের উচিত ছিল, আমাদের অনেক জনগণ কিন্তু তখন ইন্ডিয়াতে অবস্থান করছিলেন এবং তারা দেশে ফিরে অনেকেই কোয়ারেন্টাইন করেছেন, কোয়ারেন্টাইনের মধ্যে অনেকে পজিটিভ হয়েছেন,
অনেকে কিন্তু বিভিন্ন ভাবে চোরাই পথে দেশে প্রবেশ করেছেন, হয়তো ইনফেক্টেড অবস্থায় প্রবেশ করেছেন, এবং তাদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে এই করোনা ভাইরাসটা ছড়িয়েছে, ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট। এবং আমাদের সকল যে যে বর্ডার আমরা সিল করেছি, আমাদের যে স্থলবন্দর গুলো আছে, সেখানে কিন্তু ইন্ডিয়া ট্রাক তাদের কর্মী সহ প্রতিদিনই ঢুকছিল। তাদেরকে আমরা কিন্তু ওই বর্ডার এলাকায় ওই স্থলবন্দরে অ্যান্টিজেন টেস্টও আমরা করি নাই, যে তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েও আসে নাই। এটা উচিত ছিল তখন তাদের মধ্যে এই টেস্টিংটা কনফার্ম করা, যে আমার দেশে ঢুকতে হলে তোমাকে মিনিমাম অ্যান্টিজেন টেস্ট করে ঢুকতে হবে, অথবা নেগেটিভ করোনা সার্টিফিকেট নিয়ে তুমি আমার বর্ডারের ভিতরে আসবে। আমরা আমাদের ব্যবসায়িক প্রয়োজনে, আমাদের আমদানি রপ্তানির স্বার্থে আমরা সেটা করিনি, বা আমরা করতে ব্যর্থ হয়েছি আমি বলবো। তো এটা যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো আজকের এই দিন আমাদের দেখতে হতো না। আমরা যদি ওই সময় আর একটু কঠিন হতাম, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে যদি অন্যভাবে একটু প্রশাসনিক সহায়তা নিয়ে, আমাদের ঊর্ধ্বতন মহলে যারা পলিসি মেকার আছেন ওনাদের সাহায্য নিয়ে, ওনাদের পরামর্শ নিয়ে, যখন আমাদের কি করণীয় সেই বিষয়টা জেনে নিয়ে যদি আমরা বর্ডার ব্যবস্থাপনাটাকে আমরা সুন্দর করে ঢেলে সাজাতে পারতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। হয়তো আপনি বলবেন যে কাঁটাতারে বেড়া ক্রস করে তো ভাইরাস তো আসবেই, বাতাস যেহেতু প্রবাহিত হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, ভাইরাসকে আপনি কিভাবে আটকাবেন? হ্যাঁ, কথা সত্য, কিন্তু দেয়ার আর একটা নম্যান্স ল্যান্ড এরিয়া, এবং আপনি যদি তখন বর্ডার বেল্টের একবারে কাছাকাছি লোকজন যারা ছিলেন তাদেরকে যদি আমরা একটু দূরে সরিয়ে নিয়ে আসতে পারতাম, এবং এই যে কথাগুলো বললাম যে আমাদের দেশের জনগণ যারা চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনে ইন্ডিয়াতে অবস্থান করছেন তাদেরকে এনে একটা নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মধ্যে রাখা যেত, তাহলে কিন্তু আমরা হয়তো আজকে এই দিন আমরা হয়তো দেখতে হতো না। এরপরে আমাদের দেশে কিন্তু যে শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে তা কিন্তু নয়, আমাদের দেশে ইকো ভেরিয়েন্টও আছে, আমাদের দেশে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টও আছে, এবং এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে যদিও ডেল্টা ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, বাকি দুইটা অনেক দুর্বল হয়ে পড়েছে। এখন কিন্তু বাংলাদেশে আলটিমেটলি যেটা হবে সেটা 100% কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট সব জায়গা রিপ্লেস করবে, যেহেতু তার ইনফেক্টিভিটি রেটটা সবচেয়ে বেশি এবং সে সবচেয়ে শক্তিশালী। এই জন্য দুর্বল ভেরিয়েন্ট গুলা কিন্তু তার উপস্থিতির কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে, বেঁচে থাকবে শুধু ডেল্টা ভেরিয়েন্টটা। এবং এই ডেল্টা ভেরিয়েন্টকে যদি আমরা এখন আমাদের প্রজ্ঞা দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের সার্বিক ব্যবস্থাপনা দিয়ে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে হয়তো খারাপ দিন দেখতে হতে পারে। এটা হলো আমার কথা। আর আমাদের চিকিৎসা ব্যবস্থাপনার কথা যদি আপনি বলেন, আপনারা দেখেছেন খুলনা, রাজশাহীর কথা, যে ওইখানে কিভাবে করোনা চিকিৎসা হচ্ছে। আমাদের প্রিপারেশনের একটা বিরাট গ্যাপ হয়ে গিয়েছে মাঝখানে। ওই সময় আমরা রিলাক্টেন্ট ছিলাম, আমরা ধারণা করেছিলাম যে প্রথম ঢেউয়ের পরে বোধহয় আর কোনো ঢেউ বাংলাদেশ অবজার্ভ করবে না, বাট আনফর্চুনেটলি আমাদেরকে দ্বিতীয় ঢেউ দেখতে হলো। তৃতীয় ঢেউয়ের সম্মুখীন আমরা এখন। এই ঢেউগুলা কিন্তু এসেছে মধ্যবর্তী সময়ে। আমাদের চিকিৎসা ব্যবস্থাপনাকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারতাম, এটা পেরিফেরিতে যদি আরো শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমরা জনগণকে আরো অনেক বেশি স্বস্তি দিতে পারতাম। এবং আমাদের আরেকটা বিষয়, যে আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের যে পদক্ষেপ, সেটার সিদ্ধান্ত যদি আমরা অনেক আগেই নিতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের কারো দেশের প্রতি মুখাপেক্ষী হয়ে ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে বসে থাকতে হতো না। আমাদের সেই সক্ষমতা অনেক আগেই হয়তো আমরা অর্জন করতে পারতাম, সেই সুযোগ আমাদের ছিল, বাট কেন জানি না আমরা সেই সুযোগগুলা হারালাম। ধন্যবাদ আপনাকে। আমি আর এর চেয়ে বেশি আর বলতে চাই না। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা বলবো। তবে সিলেট শহরে, সিলেট জেলায়, আমাদের কেন্দ্রবিন্দুতে, সিলেট বিভাগের কেন্দ্রবিন্দুতে আমরা অবস্থান করছি। আমাদের এখানে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে আমরা কিন্তু একটা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছি। আমাদের এখানে প্রশাসন বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আমাদের অন্যান্য যত এজেন্সি আছে, সব এজেন্সির মধ্যে একটা গুড ইন্টার রিলেশন, এটা এস্টাবলিশড, এটা অত্যন্ত সুন্দর।
এবং আমরা সেই সহযোগিতা নিয়েই কিন্তু প্রথম ধাপ দ্বিতীয় ধাপে করোনা আমরা মোকাবেলা করেছি। এবং এটা আপনারা শুনে খুশি হবেন যে এখনো সিলেটে কিন্তু মৃত্যুর হারটা, যেটা বাংলাদেশে এখন 1.57 এর কাছাকাছি, সিলেটে কিন্তু তার চেয়ে অনেক অনেক কম। আমরা একের কাছাকাছি আছি। এটা আমাদের একটা স্বস্তির জায়গা। আমাদের উসমানী মেডিকেল কলেজ বলেন আর শামসুদ্দিন আহমেদ হাসপাতাল বলেন, উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড টু সার্ভ দ্য পিপল। আমরা আজকেও করোনার মিটিং করেছি এবং সকল বিশেষজ্ঞদেরকে নিয়ে যে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি আরো বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই প্রক্রিয়া আমাদের এখন চলমান আছে এবং উই আর প্রিপেয়ার্ড টু সার্ভ দ্য পিপল। সবাইকে আমরা সেবা দিতে চাই। আমরা কিন্তু ভয়ে ভীতু না। আমাদের সকল চিকিৎসকের মনোবল এখনো অটুট আছে। যদিও অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, অতৃপ্তি আছে, বেদনা আছে, অপ্রাপ্যতার একটা কি বলবো আপনাকে, একটা অতৃপ্তি নিয়ে সবাই আছেন। কিন্তু এর পরেও যে দায়িত্বে ওনারা আছেন, এই যে চিকিৎসক, মানবতার সেবক, সেই হিসাবে কিন্তু তারা কোনো কিছুকেই ইগনোর করছেন না, ভয় পাচ্ছেন না। তারা প্রস্তুতি নিয়েই আছেন যে আমরা যেহেতু সরকারের কাজ করি, আমরা যেহেতু প্রজাতন্ত্রী কর্মচারী, জনগণের কর্মচারী, আমরা অবশ্যই এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা আছি। আমরা সেবার কাজটা অবশ্যই করব। আমরা সেখানে কখনো পিছপা হব না। তো এটা আমি বলতে চাই। এবং আমার যেটা সাধারণ মেসেজ জনগণের উদ্দেশ্যে, সেটা হলো এই করোনাতে ব্যক্তিগত মানসিকতা, নিজের দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন কেউ না ঘটান, উনি যেই হন না কেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, বস্তির আমাদের খেটে খাওয়া মানুষ, আমি সবাইকে একটা জেনারেল প্ল্যাটফর্মে এনেই কিন্তু কথাটা বলছি যে আমাদের সুরক্ষার একমাত্র রক্ষা কবচ হলো এই মাস্ক পরা, যে স্বাস্থ্যবিধিগুলা মেনে চলার কথা বারবার প্রচার করা হচ্ছে, সেগুলা মেনে চলা, সোশ্যাল ডিস্টেন্সিং করা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। প্রয়োজন ছাড়া, প্রয়োজনে আপনি অবশ্যই ঘর থেকে বের হবেন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না। এটা আড্ডা দেওয়ার, বন্ধু বান্ধব নিয়ে গল্প করার সময় কিন্তু নয়। নিজেকে নিজেই সুরক্ষিত রাখতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এটাই আমার মেসেজ। আমি এটার উপরই সবচেয়ে বেশি জোর দেই। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল গনি, আমাদের লকডাউন বা সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা, সাধারণ জনগণ এক ধরনের কোন ধরনের আইন মানতে চায় না, যেমন সাধারণ স্বাস্থ্যবিধি, লকডাউন, এটা কার্যকরে কি আইন শৃঙ্খলা বাহিনীকে বাধ্য করা এখন একমাত্র সমাধান? ধন্যবাদ। আসলে এটা একটি সবচেয়ে কঠিন একটি প্রশ্ন যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যবিধি মানা ব্যাপারে তাদেরকে কিভাবে আসলে উদ্বুদ্ধ করা যাবে বা তাদেরকে কিভাবে এটিতে পার্টিসিপেশন বাড়ানো যাবে, এই সমস্যাটি কিন্তু আসলে অত্যন্ত প্রকট। এবং আমাদের মতো যারা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে, অবজার্ভ করি, তাদের কাছেও এই প্রশ্নটি কিন্তু আসলে অত্যন্ত পাজলিং। আমরা যখন টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম দেখি, বিভিন্ন বিদেশের বিভিন্ন খবর দেখি, দেশের খবর দেখি, আমরা একটু খুব কম্পারেটিভলি আমরা দেখি যে সব দেশেই যে সব 100% মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে তা কিন্তু নয়। হয়তো হতে পারে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পারি যে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে ইউরোপীয় দেশগুলোতে কোনো কোনো জায়গায় অল্প বিস্তর হয়তো না মানার অবস্থান নিয়েছে, কিন্তু অধিকাংশ দেশে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদের একটি কিন্তু নাগরিক সচেতনতা এবং সেটা তারা কিন্তু তৈরি করতে পেরেছে। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী ভারতে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে এখানে লকডাউন মানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের অনীহা। এখন এই প্রশ্নটা অত্যন্ত জটিল একটি প্রশ্ন যে মানুষ কিভাবে এটি সম্ভব করা হবে। আমাদের ডক্টর হিমাংশু লাল
রায় উনি অত্যন্ত যথার্থভাবেই বলেছেন যে একমাত্র সুরক্ষা ব্যক্তি যে অবস্থানে থাকুক না কেন সেই অবস্থান থেকে, যে কোনো অবস্থানে থেকে তার একমাত্র রক্ষা কবচ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। অনেক সময় যেমন সফট পদ্ধতি হয়, মিডিয়াম সফট পদ্ধতি হতে পারে, তারপরে হয়তো একটু কঠোর অবস্থান। আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে কাজে লাগিয়ে যদি এটি করা হয় তো সে হচ্ছে যে সবচেয়ে কঠোরতম অবস্থা। কিন্তু আমরা আসলে, আমি যেটা মনে করি যে সরকারের পক্ষ থেকে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কি যথেষ্ট পরিমাণে আমাদের দেশে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে। এবং মানে আমরা দেখি যে মিডিয়াতে হয়তো দুই একটি মানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করা হয়েছে, কিছু কিছু বিষয় সচেতন করা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে একটি রাষ্ট্রের যে দায়িত্বের জায়গা, তার সমাজ এবং বিভিন্ন গ্রুপ অফ পিপল এবং তার সরকারি কার্যাবলীতে নিযুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রচুর মানুষ কিন্তু আছে। আমার মনে হয় যে সেসব এজেন্সি গুলোকে সরকার যদি প্রথম থেকে কাজে লাগাতো, এবং এখনো সময় আছে, যদি এই এজেন্সি গুলোকে কাজে লাগায় সফট তাদের যে দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, প্রদর্শনমূলক কার্যক্রম পরিচালনা করা, বিশেষ করে অঞ্চল ভিত্তিক বা কমিউনিটি বেসড এইসব জায়গাগুলোতে, এবং সরকারের যে আধা সরকারি বাহিনী বা ছোট ছোট মানে বাহিনী আছে, যেমন আমরা বিডিপি আছে, আনসার আছে, তারপরে গ্রামের বিভিন্ন অন্যান্য অনেক অনেক রকম অর্গানাইজেশন আছে, এনজিওস আছে, এইসব গ্রুপের ভিতর দিয়ে যদি আমার মনে হয় যে সচেতনতা সম্পর্কে সচেতন করা এবং প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে প্র্যাকটিসের জন্য উদ্বুদ্ধ করা, তাহলে যেটাকে সামাজিক সুরক্ষা আওতায় পড়ায়, এই জায়গাটাকে যদি প্রমোট করা যেত তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে কিছু মানুষ অভ্যস্ততার ভিতরে যেত। আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট মনে করি যে এই করোনা অবস্থা কিন্তু খুব দ্রুত বিশ্ব থেকে শেষ হবে তা আমি মনে করি না। বিশেষজ্ঞ পর্যায়ে বিশ্ব ব্যাংক থেকে, সরি, ইউনাইটেড নেশনস থেকেও বলা হচ্ছে যে এটা কার্যক্রম হয়তো আরো 5-6 বছর কার্যক্রম হয়তো চলবে। আমরা জানি না, এটা হয়তো আমাদের ওইরকম বৈজ্ঞানিক জ্ঞান আমাদের নাই, কিন্তু আমরা তাদের কথার উপরে আমরা ট্রাস্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে যদি আমাদের ইকোনমি, এখন বিশ্বের কোনো সকল ধরনের ইকোনমি এখন গ্রোথ বেসড ইকোনমির চেয়ে সাস্টেনেবল ইকোনমির দিকে আমাদের ধাবিত হওয়া কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে সামাজিক সুরক্ষার জায়গায় আরো বেশি অর্থায়ন করা, আমাদের দেশে অর্থায়ন করা এবং মানুষকে সম্পৃক্ত করা করে এই যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটি চ্যালেঞ্জ, নতুন কোনো ফর্মুলা গ্রহণ করা যায় কিনা, বিশেষজ্ঞ পর্যায়ে এবং বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স গুলোকে কাজে লাগাই আরো বেশি সরকারের কিন্তু কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। শুধু যদি মনে করা হয় যে পুলিশ বাহিনী দিয়ে বা বিডিআর বাহিনী দিয়ে বা সেনাবাহিনী দিয়ে আমি মানুষকে ঘরে আমি রাখলাম 7 দিন, তারপর আবার ছেড়ে দিলাম। একটু আগে আমরা বলেছি যে এই যে 3 দিন বা 4 দিন আগে আমরা ঘোষণা করলাম, তার কারণে এখন হচ্ছে যে দলে দলে মানুষ, হাজারে হাজারে মানুষ এখন গ্রামে চলে যাচ্ছে। আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার হাজারে হাজারে মানুষ এই যে শহরে বিভিন্ন জায়গায় ঢুকবে। তো এটার ফলে আসলে করোনা পরিস্থিতি কোনোভাবেই লকডাউনে কার্যক্রম ভাবে সঠিকভাবে যে ইয়ে করা যাবে, রিডিউস করা যাবে তা আমি মনে করি না। সো এবং সেই জন্য আমি বলছি যে নর্মাল সময় যে কোনো কার্যক্রম, আমরা 1.5 বছর প্রায় অতিক্রম করে ফেলেছি এটার এক্সপেরিয়েন্সে। সো এখানে সামাজিক সুরক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাভাবিক সময় যেগুলো, যে গত কয়েক মাস ধরে আমরা অস্বাভাবিক বা লকডাউন ছাড়াও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছি, এবং স্বাভাবিক কার্যক্রমে কোনো কিছুই আমাদের খুব বেশি থেমে নেই। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো কিছুই থেমে নেই, সবই চলছে। তো সেই ক্ষেত্রে কি আমরা স্বাস্থ্যবিধিটা উদ্বুদ্ধকরণের জন্য কি আসলে যথেষ্ট কার্যক্রম পদক্ষেপ নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে বা সামাজিক ভাবে এটাকে সম্পৃক্ত করার? আমার এই প্রশ্নটি আসলে আমাকে ভাবিয়েছে, এবং আমি মনে করি এখানে আমাদের কাজ করার যথেষ্ট আসলে সুযোগ রয়েছে। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যদি আমাদের সামাজিক শক্তিগুলো, সরকারের বিভিন্ন অর্গানাইজেশন গুলো, বেসরকারি অর্গানাইজেশন, সেখানে অর্থায়ন এবং এই কাজগুলো যদি এই সচেতনতার ব্যাপারটি মানুষকে যদি আসলে উদ্বুদ্ধ করা যায়, বা শহর বাজার গ্রামে রাস্তায় যদি আমরা অন্তত 50% মানে পর্যায়ক্রমিক ভাবে 30%, 40% এখন যদি আমরা আসলে এটা করি, মানে আমি যদি একটা সার্ভে করি দেখবো যে আসলে আমার ধারণা সিলেট শহরে আমি ঘুরে দেখেছি 5-10%-এর উপরে মনে হয় এটা পাবো না। এটা কি 20%, 25%, 30% এভাবে একটা স্তর বা স্তর নিয়ে যাওয়া যাবে কিনা, যেহেতু সামনে কয়েক বছর এটা থাকতে পারে বলে তা মানে বিশেষজ্ঞ পর্যায়ে প্রেডিক্ট করতেছে। সো
এই জায়গাটা আমাদের মনে হয় যে আমাদের পলিসি লেভেলে চিন্তা ভাবনা করা দরকার। একদিনে হঠাৎ করে আপনি সবার মুখে মাস্ক পরিয়ে দিতে পারবেন না, কারণ আমাদের মাস্ক পরা না পরার ব্যাপারে আমাদের প্রচলিত বিশ্বাস, বিভিন্ন ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের বিশ্বাস রয়েছে এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিস রয়েছে। এই সমন্বিত জায়গায় আপনারা এক জায়গায় করা খুবই চ্যালেঞ্জিং। সেই জিনিসগুলো আলোচনা করা দরকার এবং সহনীয় পর্যায়ে, এটাকে সহনীয় পর্যায় থেকে আসলে একটু কঠোরতম পর্যায়ে গেলে আমার মনে হয় যে সামনে 1 বছর একটা প্রজেক্ট, একটা পরিকল্পনা স্তর বাই স্তর বা একটা পর্যায়ক্রমিক পরিকল্পনা আসলে গ্রহণ করা দরকার। তাহলে আমরা এটার জন্য অভ্যস্ত হব। আমাদের অধিকাংশ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের আসলে এই সচেতনতা সম্পর্কে চেতনাগত যে আসলে সচেতনতা এবং তাদের যে মানে জীবনের যে মূল্য, সেই মূল্যটাও কিন্তু তারা আসলে ওইভাবে এক্সপ্রেস করতে পারে না বা করে না, বা এটা যে খুব মানে সিভিয়ার কোনো কিছু তা কিন্তু মনে করে না। এটা অনেক যথেষ্ট পরিমাণে মানুষ এইভাবে বিবেচনা করে। সো দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের সুস্থ স্বাভাবিকভাবে যদি স্বাস্থ্য রক্ষার বিষয়টি আনতে হয়, তাহলে সামাজিক ভাবে আমাদের সম্পৃক্ত, প্রশাসনিক সহায়তার মাধ্যমে আমাদেরকে আসলে সম্পৃক্ত করতে হবে, তাদের গুরুত্বটা বোঝাতে হবে। এই ব্যাপারে যদি পদক্ষেপ নিতে হয়, তো এটা বিশেষজ্ঞ পর্যায় থেকে আমার মনে হয় যে এটা আলোচনার মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নেওয়া দরকার। তো শুধু লকডাউনের পরে যে আমাদের কার্যক্রম শেষ হয়ে গেল, যদি আমরা এটা মনে করি, তাহলে এটা হবে ভয়াবহ বিপজ্জনক অবস্থা। আপাতত এটুকু আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং আমার অবজারভেন্স থেকে আমি বলছি। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব আজবার আলী শেখ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। গত বছর দেখা গেছে লকডাউনে অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে পুলিশ খাদ্য সহায়তা করেছে বা এ ধরনের কার্যক্রম, মানবিক কার্যক্রম ছিল। এবারও কি আপনাদের সেরকম কোনো প্রস্তুতি আছে? কঠোর লকডাউন হলে অনেক নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারের অনেক ধরনের সমস্যা হয়, অর্থনৈতিক, খাবারের সমস্যা। তো আপনাদের কি এরকম কোনো প্রস্তুতি আছে? ধন্যবাদ আপনাকে। মানবিক সাহায্যের বিষয়টা আসলে গত বছর আমরা করেছিলাম। বিভিন্ন সরকারি যে সমস্ত খাদ্য সামগ্রী আছে, সরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী এসেছিল, সেগুলা বিতরণের ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি। এবং আমরা ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যে যা পারি সেভাবে আমরা সবাই একসাথে আমরা সহযোগিতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলাম। তো আমরা আশা করছি এবছরও আমাদের এই প্রক্রিয়াটা উদ্বুদ্ধ থাকবে, যাতে নিম্নবিত্ত মানুষেরা যাতে আমাদের তাৎক্ষণিক আমরা কোনো প্রয়োজন আমরা যতটুকু পারি যার যার অবস্থান থেকে আমরা করার চেষ্টা করবো, মানবিক দিক থেকে আমরা করার চেষ্টা করবো। তাছাড়া সরকারি কোনো ত্রাণ সামগ্রী আসলে সেগুলো যদি তারা পায়, তার জন্য আমরা জেলা প্রশাসন আছেন, যারা উপজেলা প্রশাসন আছেন, তাদের সাথে সমন্বয় সাধন পূর্বক আমরা ইনশাআল্লাহ এই কাজগুলা আমরা করবো। এবার যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হবে, তাদের কি এরকম আগের মতো মুভমেন্ট পাস নিতে হবে? মুভমেন্ট পাসের বিষয়ে আমাদের এখনো কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত হয় নাই। এই বিষয়ে আমরা পরে জানাতে পারবো। অনেক সময় দেখা গেছে আপনারা গত বছর বাজার টাইম একটা নির্দিষ্ট সময় থাকে কাঁচা বাজারের জন্য বা ভুসিমাল এ ধরনের বাজারের জন্য, তখনও মানুষের ডিস্টেন্স আর থাকে না, সোশ্যাল ডিস্টেন্স যেটা থাকে না, মানুষ বের হয়ে যায়। তো এবারও কি আপনারা এরকম কার্যক্রম বা তাদেরকে নিরুৎসাহিত করতে ঘর থেকে বের না হওয়ার জন্য বাজার মনিটরিং এগুলো প্রস্তুতি নিয়েছেন? যে এগুলো আমরা ইতিমধ্যে আমাদের যে করোনা সিলেটের একটি করোনা সংক্রান্তের একটি কেন্দ্রীয় কমিটি আছে, এই কমিটি ইতিমধ্যে মিটিং হয়েছে এবং যে সমস্ত সরকার নির্দেশনা আছে এগুলো আমরা কঠোরভাবে যাতে প্রতিপালিত হয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া একটি সংক্রামক ব্যাধি আইন রয়েছে, সংক্রামক ব্যাধি আইন মোতাবেক এই আইনে যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলো যাতে জনগণ পালন করে সেই বিষয়ে আমরা সবাইকে সচেতন করব। যারা করতে চাবেন না সেখানে আমরা আইনগত ব্যবস্থা, যেভাবে মোবাইল কোড করা, তাদেরকে জরিমানা করা বা অন্যান্য সাজার আওতায় নিয়ে আসা, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করব। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জনসাধারণকে লকডাউন কার্যকরের জন্য কোনো মেসেজ থাকলে বলতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে, ইতিমধ্যেই ডাক্তার মহোদয় বলেছেন যে আমাদেরকে সবাইকে মাস্ক পরতে হবে এবং করোনাকালীন যে সমস্ত নির্দেশনা রয়েছে, স্বাস্থ্যবিধি রয়েছে, এগুলো আমাদেরকে
মেনে চলতে হবে। তো এই মেনে চললে আমরা আমাদের পুলিশ বাহিনীর পক্ষে কাজটা খুব সহজ হবে। বিশেষ করে আমাদেরকে নির্দেশনা আছে যে ঘর থেকে বের হবেন না, বাজারে যাবেন না, ঘোরাফেরা করবেন না। এই বিষয়গুলো আমরা যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। আইন আছে, আইন মান্য করা আমাদের সবার কর্তব্য, কিন্তু তারপরেও যার যার জায়গায় থেকে আমরা সচেতন হবেন। এই সচেতন হলে আশা করি আমাদেরও কঠোর হওয়া লাগবে না এবং আমরা সবাই এই করোনা পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডক্টর হিমাংশু লাল রয়, এই লকডাউন হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হতে পারে। এই লকডাউনে সর্বোচ্চ পর্যায়ে বা সবকিছু মিলিয়ে একটা কঠোরভাবে লকডাউন হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আপনার মেসেজ দিতে পারেন। না, আমি তো 2বার আলোচনা করলাম, ধন্যবাদ আপনাকে এবং আমাদের শাহজালাল ইউনিভার্সিটির আমার গণি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি সামাজিক প্রেক্ষাপট থেকে অনেক কথাবার্তা সুন্দর করে বলেছেন। আর আমাদের আজবার সাহেব আমাদের অত্যন্ত কাছের লোক এবং আমরা করোনা পরিস্থিতিতে একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের মানে প্রথম থেকে এখন পর্যন্ত অব্দি আছে। কিন্তু আমি কিন্তু এই লকডাউনকে আমি আসলে ওই যে গণি স্যার যেটা বলেছেন আর কি, যে লকডাউন কিন্তু সমস্যার সমাধান নয়। আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে এবং একটা হলো নিজে বোঝা, আর নিজে বুঝে সেটা অন্যকে ট্রান্সমিট করা, তাকেও বোঝানো। এই দায়িত্বের জায়গায় আমরা কিভাবে কাজ করছি সেটার উপর নির্ভর করবে যে আমার করোনা পরিস্থিতি কোন দিকে যাবে অথবা আমার লকডাউন কতটুকু কার্যকর হবে। কারণ আপনি দেখেছেন যে ঢাকা গত 6-7 দিন আগে থেকে যখন ঘোষণা করা হলো ঢাকা সহ তার আশপাশের 6-7টি জেলা পুরোপুরি রেস্ট্রিক্টেড, যেখানে অ্যাম্বুলেন্স এবং মাল পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। কিন্তু এরপরেও আমরা দেখেছি ঢাকাতে হাজার হাজার গাড়ি ঢুকেছে, ঢাকাতে হাজার হাজার গাড়ি ঢুকেছে বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায় এবং বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে। তো আমাদের তো একটা অভ্যাস জাতিগতভাবে যে আমরা আইন মানতে পছন্দ করি না, আইনকে অমান্য করতে আমাদের সবচেয়ে বেশি চেষ্টা এবং আমরা সময় ব্যয় করি। তো সেই অবস্থানে যদি আমরা আমাদের মানসিকতায় থাকি তাহলে আসলে লকডাউন কোনো কার্যকরী ভূমিকা আনবে বলে আমার মনে হয় না। কারণ বাজারে যখন আপনি যাচ্ছেন নিত্যপণ্য কিনতে, ওইখানে যে বিক্রি করছে সেও মাস্ক পরছে না এবং আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরও কারো মুখে মাস্ক নেই। তো এরকম অবস্থায় তারা কে কখন কার মাধ্যমে ইনফেক্টেড হবে এটা বলা খুব মুশকিল। তো সেই কারণে অন্তত আমি বলবো যে ইনসেন্টিভ মানুষকে দিয়েও যেন তাকে মাস্ক পরানোর অভ্যাসটা গড়ে তোলা যায়। এটা 5 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, এটা দিয়েও যেন তার মাস্ক পরার অভ্যাসটা এবং এটা কিভাবে সেই জিনিসটা যদি আমরা প্রচার প্রচারণা করি এই লকডাউনের সময়ে, আমার মনে হয় যে সেটা বেশি উপকারিতা আমাদেরকে দিবে। এটাই হলো আমার দিক থেকে বলা আর কি। কারণ ইন্ডিয়াতে ওরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে টেস্ট করতে চেষ্টা করেছে, উল্টা টাকা দিয়ে। টাকা তো গভর্নমেন্ট নিবে, সরকার নিবে টেস্টিং এর জন্য, তারা উল্টা করেছে যে মানুষকে টাকা দিয়েছে যে আপনি 200 রুপি নিয়ে যান, আপনার টেস্টটা করে দেখবো যে আপনি করোনা পজিটিভ কিনা। এটা হলো একটা ইনসেন্টিভ। যখন সে এটা দেখবে তখন সে নিশ্চয়ই এগিয়ে আসবে টেস্ট করার জন্য। খুলনাতে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এনজিওর সহায়তায় স্বাস্থ্য বিভাগ নিজে গিয়েও গ্রামওয়ারি তাদের র্যান্ডম স্যাম্পল কালেক্ট করতে চেয়েছে। মানুষ স্বাস্থ্যকর্মীদের দেখে দরজা তালা দিয়েছে, দরজায় আলোক লাগিয়ে দিয়েছে। অর্থাৎ দে আর নট ইন্টারেস্টেড, তারা ইন্টারেস্টেড না ইভেন টেস্ট করার জন্য। তারা জানে এই টেস্টটা ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট করে দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন, ভ্যাকসিন ফ্রি অফ কস্ট। বিশ্বে উন্নত দেশগুলোতে সবাই কিন্তু ফ্রি অফ কস্ট ভ্যাকসিন পায় নাই, কিন্তু আমরা এতই লাকি বাংলাদেশের জনগণ, কিঞ্চিত যতটুকু আমাদের প্রধানমন্ত্রী অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন সব ভ্যাকসিন কিন্তু সবাইকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু মানুষের বোঝা উচিত। এবং এই যে
সদিচ্ছা, সেই সদিচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হয়েও অন্তত নিজের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানা, অন্যকে উদ্বুদ্ধ করা এবং নিজের সেই সমস্ত বিধি ভঙ্গ করা থেকে বিরত থাকা, এই জিনিসগুলোর প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, সবাইকে অনুরোধ করব। এর বেশি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমার বলার কিছুই নাই। কারণ করোনা রোগীদের অন্তিমকাল বা তাদের উপসর্গের শেষ পর্যায়ে তাদের পরিচর্যার জায়গাটা কত কঠিন, আমাদের স্বাস্থ্যকর্মী যারা করোনা রোগীদের চিকিৎসা করেন তারাই বলতে পারবেন, এবং যারা সেই দুর্বিষহ জায়গা থেকে ফিরে এসেছেন তারাই শুধু বলতে পারবেন হোয়াট ইজ করোনা, করোনা হলে পরে কি হতে হয়, কি কষ্ট হয়, সেটা শুধু তারাই বলতে পারেন। এটা অন্য কেউ বোঝারও কথা না, অন্য কেউ বলারও কথা না। তো সেই জন্য আমি বলছি যে আমাদের সুরক্ষার একমাত্র রক্ষা কবচ স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং তার প্রধানতম অনুষঙ্গ হলো মাস্ক পরা। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি, এবং আপনাকে সহ আমাদের সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সকল শ্রোতা বন্ধু যারা আমাদের আজকের এই ফেসবুক লাইভে যুক্ত ছিলেন তাদের সকলকে অনুরোধ রাখছি যে আপনারা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর যদি কিছু অংশ যদি মনে রেখে ধারণ করে যদি আপনারা মনে করেন যে আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন, তাহলে আমার মনে হয় যে আলোচনাটুকু সার্থক হবে। এবং আপনারা যারা একটু সৃজনশীল মানুষ, একটু যাদের জনগণের প্রতি দরদ আছে, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে অসচেতন আছে তার কাছে মেসেজটা পৌঁছে দিবেন, তাকে একটু সাহায্য করবেন করোনা স্বাস্থ্যবিধিগুলা মানার জন্য। ধন্যবাদ সবাইকে। ডক্টর মোহাম্মদ আব্দুল গনি, খুব সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিট বলতে পারেন। আসলে আমাদের ডক্টর হিমাংশু পাল উনি চমৎকার ভাবে বলেছে। আমি যে মেসেজটির কথা বলেছিলাম উনি আবার রিটারেট করছেন একই কথা। আসলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি গত 1.5 বছরের অভিজ্ঞতা, আমার পার্সোনাল অভিজ্ঞতা, দেশকাল সম্পর্কে অবজারভেন্স যেটা সেটা, এবং বিভিন্ন দেশের যে নিউজ এবং তাদের যে মোকাবেলা করার যে পরিস্থিতি, যে পর্যায়ক্রম, সেগুলোর যতটুকু আমরা আসলে জ্ঞান অর্জন করতে পারছি বা গ্যাদার করতে পারছি, সেখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমত এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য স্বাস্থ্যবিধির একটি পার্মানেন্ট সুরক্ষা মানে অর্থাৎ যতদিন পর্যন্ত এটা না যায় ততদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা, এটার একটি পার্মানেন্ট সলিউশন ছাড়া আসলে কোনো বিকল্প নাই। এবং এটাই যত বেশি মানুষকে সম্পৃক্ত করা যাবে একটি দেশের এবং সমাজের, যত বেশি মানুষকে সম্পৃক্ত তত বেশি আসলে আমরা সুরক্ষিত হব, এর কোনো বিকল্প নেই। সো আমরা লকডাউন দিতে পারি, কিন্তু লকডাউন হয়তো সাময়িক জিনিসটাকে সাময়িক হয়তো একটু রিডিউস করবে, কিন্তু আবার বাড়তে থাকবে কয়েকদিন পরে। যতক্ষণ তো দুটো জিনিস আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম যে আমাদের অন্তত 70-80-90% ভ্যাকসিনেশন আসলে অর্জন করার প্রচেষ্টা চালানো, একই সাথে স্বাস্থ্যবিধি যেটা বিশেষ করে মাস্ক পরা, এই মাস্ক পরা এবং ফিজিক্যাল ডিস্টেন্স, যেটা দৈহিক যে দূরত্ব, সেই দূরত্বটি বজায় রাখা, এবং সাথে হাত ধোয়ার ব্যাপারটি আছে। এই জিনিসগুলোকে সচেতন করে মানুষকে যত বেশি সম্পৃক্ত করা যাবে তত এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমার অত্যন্ত দুঃখের ব্যাপার হলো যে এখন বাংলাদেশের আমি অন্তত আমার যেটুকু সামনের চোখে রাস্তা, তারপরে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন বিপণী বিতান, এবং যেখানে যারা পার্মানেন্ট 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে কাজ করে, সার্ভ করে, কারোর মুখেই খুবই কম সংখ্যক মানুষের কাছে আমি আসলে মাস্ক দেখতে পাচ্ছি। এটা সবচেয়ে বেদনাদায়ক একটি জিনিস, যে আমরা আসলে মনে হয় যে গত 1.5 বছরে আমাদের লার্নিং আমাদের খুব বেশি হয়েছে বলে আমি মনে করি না। আমাদের জাতি হিসেবে অত্যন্ত দুঃখের কথা যে আমরা আসলে খুব ভালো লার্নিং বা ভালো আমাদের কোনো শিক্ষা হয়েছে বলে আমরা মনে করি না। তো
তো এই শিক্ষা পাওয়ার জন্য আমাদের মনে করি যে সরকারের জায়গা থেকে যথেষ্ট দায়িত্বশীলতার সাথে কাজ করার, সরকার কাজ করে যাচ্ছে বিভিন্ন সেক্টরে, কিন্তু এই জিনিসগুলোকে সামাজিকভাবে আন্ডারস্ট্যান্ড করা, রাষ্ট্রীয়ভাবে এটাকে এক্সিকিউট করা এবং সামনের দিকে একটি সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলোকে মানে আমি বলছি যে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে নানা রকম এটা যথেষ্ট পরিমাণে, আমি মনে করি যে এটা যথেষ্ট পরিমাণে আরো সুযোগ রয়েছে এখানে কাজ করার। এখানে অনেক জিনিস মানে চিন্তা করলে কাজ করার সুযোগ রয়েছে। সেই কাজগুলো যেন সামনের দিনগুলোতে সরকার আরো বেশি সামনে আনে, তুলে আনে। আমার কাছে আমি এই আহ্বানটুকু আসলে রাখছি। আর পরিশেষে বলি যে সকল মানুষকে মাস্ক পরার অভ্যস্তকরণ এবং উদ্বুদ্ধকরণের কোনো বিকল্প নাই। এই হচ্ছে আমি এই বলে আমি বাংলা ভিউ টিভিকে এবং আজকে এই যে এই আলোচনায় ডক্টর হিমাংশু লাল রায় এবং পুলিশ কর্মকর্তা উপকমিশনার আসবাহার আলী শেখ, আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং ফজলুর রহমান আপনাকেও অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জি, আপনারা তিনজনই স্ব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ব্যস্ত সময় পার করেন। আপনারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। 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 আমরা কি ক্লোজ করছি? হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। ক্লোজ